ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দিন দিন। শয্যা ছেড়ে প্রায় উঠতেই পারেন না। তবু জোর করে যখন স্নান করতে যান, অমনি গলায় প্রচণ্ড ব্যথা শুরু হয়। সেই সঙ্গে এক নাগাড়ে কাশি ও রক্তপাত। এর মধ্যে জিভে ঘা হয়েছে। কোনো শক্ত খাদ্যই গলা দিয়ে নামতে চায় না। ডাক্তার মহেন্দ্রলাল সরকার পরামর্শ দিলেন যে কলকাতার ধুলো ধোঁয়া মেশানো বাতাসে ঠাকুরের রোগের প্রকোপ ক্রমশ বৃদ্ধি পাবে। ইনি সারা জীবন ফাঁকা জায়গাতেই থেকেছেন। কলকাতার মতন জনাকীর্ণ ধুলো ময়লা জঞ্জালময় শহরে কখনো বাস করেননি। ঠাকুরকে খোলামেলা স্বাস্থ্যকর কোনো স্থানে বায়ু পরিবর্তনের জন্য নিয়ে যাওয়া দরকার। দার্জিলিং, সিমলা, পুরীর মতন বিখ্যাত স্বাস্থ্যকর স্থানগুলিতে গুরুকে নিয়ে যাওয়ার মতন সঙ্গতি নেই শিষ্যদের। তাছাড়া অচেনা জায়গায় দীর্ঘদিন ধরে চিকিৎসার ব্যবস্থাই বা হবে কিভাবে? দু একজন বলল, আবার দক্ষিণেশ্বরে ফিরে গেলেই তো হয়। ঠাকুরের তা পছন্দ নয়। দক্ষিণেশ্বরে ফিরে যাওয়ার যুক্তি হিসাবে একজন বলল, সেখানে কালী আছেন। ঠাকুর তার উত্তরে শুধু বললেন, এখানে বুঝি কালী নেই? দক্ষিণেশ্বরের সেই ঘরখানির প্রতি ঠাকুরের যেন একেবারেই আর কোনো মায়া নেই। যে কালী মূর্তির সঙ্গে ছিল তাঁর এতকালের হাসি কান্নার সম্পর্ক, এর মধ্যে আর একদিনও সেই মূর্তি দর্শনের কথা বলেননি তিনি। তাঁর মনের কোনো একটা জায়গায় আঘাত লেগেছে, অভিমান জমে উঠেছে অনেক দিন ধরে। মথুরবাবুর ছেলে ত্রৈলোক্য এখন দক্ষিণেশ্বর মন্দিরের মালিক। সে তো একবারও তাকে দক্ষিণেশ্বরে ফিরিয়ে নিয়ে যেতে চাইল না, কোনো খোঁজ খবরই নেয় না। ভক্তরা ঠিক করলো কলকাতার বাইরে কোথাও একটা বাড়ি ভাড়া নিতে হবে। বেশি দূরে হলে চলবে না, ভক্তদের যাতায়াতের অসুবিধা হবে। তাছাড়া ডাক্তারদেরও তো নিয়ে যাওয়া চাই। এক একজন এক একটি বাড়ির সন্ধান আনে। ঠাকুর সব শোনেন। পৌষ মাস পড়ে গেলে ঠাকুর আর স্থান ত্যাগ করতে চাইবেন না, তাই সবাই ব্যস্ত হয়ে উঠেছে। শ্যামপুকুরের বাড়িওয়ালাও তাড়া দিচ্ছে। এ ভাড়াটেরা এ মাসের মধ্যে উঠে না গেলে সামনের মাসে বাড়ি ভাড়া হবে না। সৌভাগ্যবশত কাছাকাছির মধ্যেই একটা পছন্দসই বাড়ি পাওয়া গেল। বাগবাজারের খাল পেরিয়ে বরানগরের পথে কাশীপুর। সেখানে রানী কাত্যায়নীর জামাতা গোপালচন্দ্র ঘোষের উদ্যান বাড়ি খালি পড়ে আছে। 11 বিঘা 4 কাঠা জমির মাঝখানে দোতলা বাড়ি, চারিদিক উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। ভেতরে 2টি পুকুর এবং নানা রকম ফুল ও ফলের বাগান। ভাড়া মাসিক 80 টাকা। জমিদারদের বাগান বিলাসের দিন আর নেই। রেস্তোয় টান পড়েছে। এই সব বাড়িতে এখন আর ঝাড়লণ্ঠন জ্বলে না। নর্তকীদের নুপুরের রিনিঝিনি শব্দ শোনা যায় না। অযত্নে পড়ে থাকা এই সব পেল্লায় পেল্লায় বাগান বাড়ি এখন অনেকেই ভাড়া দিতে পারলে বাঁচে। অত বড় বাড়িতে তো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একা থাকতে পারবেন না। কয়েকজন ভক্তকে সর্বক্ষণ থাকতে হবে সেবার জন্য। তাদের খাওয়ার খরচ, বাড়ি ভাড়া, ওষুধপত্র, আসা যাওয়ার ব্যয়, এসব আসবে কোথা থেকে? কতদিন এই খরচ চালাতে হবে তাও তো কেউ জানে না। যে 15-16 জন ভক্ত অতি ঘনিষ্ঠ, তারা ঠিক করলো যে বাড়ি ভাড়া নেওয়া হবে আপাতত 6 মাসের জন্য। আর সব খরচ নিজেদের মধ্যে চাঁদা তুলে চালানো হবে। ঠাকুর সবই শুনতে পান। তিনি প্রত্যেক ভক্তর বাড়ির হাঁড়ির খবর পর্যন্ত রাখেন। তিনি টাকা পয়সা স্পর্শ করেন না, কিন্তু কোন জিনিসের কি দাম সে সম্পর্কে তার টনটনে জ্ঞান আছে। একখানা ঘটি বা কম্বল বা থিয়েটারের টিকিট কিনতে কত খরচ পড়ে তাও তিনি জেনে নেন। ভক্তদের মধ্যে সুরেন্দ্রনাথ মিত্রের অবস্থা বেশ সচ্ছল। তার স্বভাবটাও ব্যয়কুণ্ঠ নয়। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তাকে নিভৃতে ডেকে বললেন, দেখো সুরেন্দ্র, এরা সব কেরানি মেরানি ছাপোষা লোক। এরা এত টাকা চাঁদা তুলতে পারবে কেন? ভাড়াই 80 টাকা। সে যে অনেক গো। বাড়ি ভাড়ার টাকাটা সব তুমিই দিও। সুরেন্দ্র তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন।
কাশীপুরের বাড়িতে যেতে ঠাকুর সম্মত হয়েছেন, তাতেই তিনি ধন্য। অঘ্রাণ মাসের 27 তারিখ শুক্রবার, শুক্লা পঞ্চমী, বেশ ভালো দিন। সেই দিনই দুখানা ঘোড়ার গাড়ি ডেকে যাত্রা শুরু হলো। একটি গাড়িতে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মা, সঙ্গে নরেন্দ্রনাথ দত্ত। অন্য গাড়িতে আর কয়েকজন ভক্তের সঙ্গে রয়েছেন লাটুরাম। বাসা বদলের উত্তেজনায় ঠাকুর হঠাৎ যেন আজ বেশ চাঙ্গা হয়ে উঠেছেন। শ্যামপুকুরের বাড়িতে তিনি কাটালেন 70 দিন, এর মধ্যে একদিনও বাইরে যাননি। আজ এতদিন পরে পথে নেমে তিনি যেন শিশুর মতন খুশি ও বিস্ময়ে সব কিছু নতুন করে দেখছেন। বাগবাজারের পুল পেরিয়ে গাড়ি চলল কাশীপুর চৌরাস্তার দিকে। আসন্ন শীতে নরম হয়ে এসেছে রোদ, আকাশ প্রসন্ন নীল। শ্রী শ্রী ঠাকুরের রোগজীর্ণ মুখখানিতে আজ হাসি ফুটেছে। মাঝে মাঝে তিনি মুখ বাড়িয়ে অন্য গাড়ির ছেলেদের সঙ্গে কথা বলছেন। তার অবস্থা দেখে দুদিন আগেও কয়েকজন ভক্ত কান্নাকাটি শুরু করেছিল। আজ গুরুকে সুস্থ দেখে উদ্বেল হয়ে উঠেছে তাদের বুক। এক গলা ঘোমটায় মুখ ঢেকে বসে আছেন শ্রী শ্রী মা শারদামণি। এবড়ো থেবড়ো পাথরে বাঁধানো রাস্তা, দুপাশে মুটে মজুরদের চালাঘর, গঙ্গার ধারে ধারে পাটকল ও কলকারখানা স্থাপনের সঙ্গে অবাঙালি শ্রমিকরা এসে জুটছে এখানে। গাড়ি ছাড়িয়ে যেতে লাগলো পাটগুদাম, দাস কোম্পানির লোহার কারখানা, রেলি ব্রাদার্সের কারখানা, মদের দোকান, চালের আড়ত, ঘোড়ার আস্তাবল। মাঝে মাঝেই চোখে পড়ে এক একখানা বাগান বাড়ির ভগ্ন দশা। এরই মধ্যে মতিশিলের বাগান বাড়িটি এখনও রয়েছে অক্ষুণ্ণ মনোরম। পথে পড়ল সর্বমঙ্গলার মন্দির। শ্রী শ্রী ঠাকুর অন্যদের ডেকে বললেন, ওরে ওই সর্বমঙ্গলা বড় জাগ্রত, প্রণাম কর, প্রণাম কর। মতিশিলের বাগান বাড়ির সামনে দিয়ে একটা ঝিল চলে গেছে বলে এই অঞ্চলটাকে বলা হয় মতিঝিল। এই মতিঝিলের উত্তরের বরানগর বাজার যাওয়ার রাস্তার মোড়ের বাড়িটি এনাদের গন্তব্য। লোহার ফটক পেরিয়ে গাড়ি দুটি ঢুকে এলো ভেতরে। এককালে খুবই সমৃদ্ধ বাগান ছিল, এখন অযত্নের ছাপ স্পষ্ট। তবু গাড়ি থেকে নেমে ঠাকুর তাকিয়ে বাহ বাহ বলতে লাগলেন। শহরের ঘিঞ্জি এলাকায় ছোট বাড়ির তুলনায় এখানে কতখানি উন্মুক্ত স্থান, কত গাছপালা। ঠাকুর টলটলে পায়ে ঘুরে ঘুরে দেখতে লাগলেন। লাটুরাম রয়ে গেল পাশে পাশে। একটু হোঁচট খেলেই ঠাকুরকে ধরে ফেলবে। নরেন্দ্রনাথ এ বাড়ি আগে দেখেনি। সে বাগান পরিদর্শনে না গিয়ে সোজা ঢুকে গেল বাড়ির মধ্যে। জিনিসপত্র কোথায় রাখা হবে, কে কোন ঘরে থাকবে, এই সব বিলি ব্যবস্থায় লেগে গেল। তাকে কেউ নেতৃত্বের ভার দেয়নি, তবু সে যেন সহজাতভাবে নেতা। কারা কারা দিনের বেলা গুরুর সেবায় নিযুক্ত থাকবে, কে কে রাত্রি জাগবে, ওষুধ ও ডাক্তারের ভার থাকবে কার ওপর, কে বাজার করবে, প্রতিদিন এই সব কিছুই সে আগেই ঠিক করে ফেলেছে। সুরেন মিত্তির, রামদত্ত, মহেন্দ্র মাস্টারের মতন বয়স্ক এবং দায়িত্বপূর্ণ ব্যক্তিরা থাকতেও নরেন্দ্রনাথের ব্যবস্থাপনা সবাই মেনে নেয়। একতলায় 4খানি ঘর, ওপরতলায় 2খানি, দোতলায় একটি বড় ঘর অতি চমৎকার। উত্তর পশ্চিম আর দক্ষিণ দিক খোলা, পশ্চিমের দেওয়ালটি আবার অর্ধ গোলাকার। বাড়ির মালিক নিশ্চয়ই এ ঘরে এসে থাকতেন। এই ঘরখানি ঠাকুরের জন্য নির্দিষ্ট হলো। পাশের ছোট ঘরটিতে থাকবে লাটুরাম এবং রাত্রের সেবকরা। নিচের বড় হলঘরটি সকলের বসবার জায়গা। তার পাশের একটি ঘরে অন্য ভক্তরা শোবেন। উত্তর দিকের কোণের ঘরটিতে থাকবেন শ্রী শ্রী মা। তার পাশের ঘরটি দিয়ে দোতলায় যাওয়ার জন্য আছে আর একটি কাঠের সিঁড়ি। বাড়ির পেছন দিকে চাকর দারোয়ানদের জন্য রয়েছে অনেকগুলি ঘর। শ্রী শ্রী ঠাকুর ওপরে এসে তার ঘর সংলগ্ন ছাদে দাঁড়ালেন। দেখে মনে হয় তার শরীরে যেন আর কোনো ব্যাধির জ্বালা নেই।
এক বছর আগেকার সেই চঞ্চল স্নিগ্ধ রসে বসে থাকা মানুষটি হয়ে গেছেন। নরেন্দ্রনাথ আজ বেশিক্ষণ থাকতে পারবে না। তাকে বাড়ি ফিরে গিয়ে নিজস্ব ব্যবহার্য কিছু কিছু জিনিস এবং বইপত্র নিয়ে আসতে হবে। তার চেয়েও বড় কথা, নিতে হবে মায়ের অনুমতি। শ্যামপুকুর বাড়িতে সে রাত্রিবাস করত না, কিন্তু এখানে নিজের বাড়ি ছেড়ে চলে আসতে হচ্ছে। মা এবং অন্যান্য আত্মীয় স্বজনদের তাতে ঘোর আপত্তি। নরেনের ওপর যে একটা সংসারের দায়িত্ব। শিগগিরই বিএল পাশ করে তার উকিল হওয়ার কথা। কিন্তু নরেন্দ্রনাথ এখন কাশীপুর থেকে দূরে থাকতে পারবে না কিছুতেই। সে মাকে বোঝাবার জন্য দৌড়ে চলে গেল। গিরিশচন্দ্র ঘোষের নতুন পালার জন্য রিহার্সাল ছিল। তিনি দুপুরে আসতে পারেননি, কিন্তু রিহার্সাল দিতে দিতেও মন সর্বক্ষণ ছটফট করেছে। অমৃতলালের সঙ্গে বসে সন্ধ্যের পর মদ্যপানও হয়ে গেল খানিকটা। এক সময় আর কিছুই ভালো লাগলো না। আজ গুরুর পায়ের ধুলো নেওয়া হয়নি, তাকে যেতেই হবে। কাশীপুরের বাগানবাড়ি চেনেন না গিরিশচন্দ্র ঘোষ। নিজের ঘোড়ার গাড়ি চেপে মহেন্দ্র মাস্টারের বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করতে লাগলেন। মাস্টারমশাই বেরিয়ে এসে বিস্মিতভাবে জিজ্ঞেস করলেন, কী ব্যাপার? গিরিশচন্দ্র মাস্টারমশাইয়ের হাত ধরে টেনে বললেন, উঠুন উঠুন, শিগগির গাড়িতে উঠুন, কাশীপুরে যাব। মাস্টারমশাই বললেন, এত রাতে ঠাকুর নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছেন। গিরিশচন্দ্র তাকে হ্যাচকা টান দিয়ে বললেন, দূর মশাই, ভক্ত যদি ব্যাকুল হয়ে ছুটে যায় তাহলে ভগবান কি নিশ্চিন্তে ঘুমোতে পারেন? গাড়িতে উঠতে বাধ্য হলেন মাস্টারমশাই। গাড়ি চলতে শুরু করার পর মাস্টারমশাই জিজ্ঞেস করলেন, আপনি ঠাকুরকে ভগবান বলে ধরে নিয়েছেন? গিরিশচন্দ্র বললেন, আলবাত ভগবান, তাছাড়া আর কি, সাক্ষাৎ অবতার। মাস্টারমশাই বললেন, তাদের অসুখের কোনো বর্ণনা পেয়েছেন কোথাও? তাদের রোগ ভোগ হওয়ার কথা নয়, অবতারদের ইচ্ছা মৃত্যু। গিরিশচন্দ্র বললেন, আরে মশাই, এসব হলো লীলা, সব আমরা কি করে বুঝব? কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা। আমাদের যত দুঃখ কষ্ট পাপ সব উনি কণ্ঠে ধারণ করেছেন। যখন ইচ্ছে হবে তখনই আবার ঝেড়ে ফেলে দেবেন, আবার সুস্থ হয়ে উঠবেন। মাস্টারমশাই বললেন, আমরা সকলেই তাই চাই। গিরিশচন্দ্র বললেন, চাই মানে কি? উনি অনেক দিন থাকবেন আমাদের মধ্যে। নেশা পূর্ণ হয়নি বলে গিরিশচন্দ্র একটি বোতল সঙ্গে এনেছেন, সেটা তুলে একটা চুমুক দিলেন। গিরিশচন্দ্রকে মত্ত অবস্থায় একবার দেখেছেন মাস্টারমশাই। তখন গিরিশচন্দ্র যেন একটা অসুরের মতন দাপাদাপি শুরু করে দেন। মাস্টারমশাই শঙ্কিত হয়ে ভাবলেন, এই অবস্থায় কি একজন মানুষের কাছে যাওয়া ঠিক হবে? তিনি ইতস্তত করে বললেন, গিরিশবাবু, আমি বলছিলাম কি, আজ এত রাতে না গিয়ে কাল সকালে গেলে হতো না? আজ প্রথম দিন, গাড়িতে যাওয়ার ধকল গেছে, উনি বিশ্রাম নেবেন। গিরিশচন্দ্র শান্তভাবে বললেন, আমি মদ খেয়েছি বলে ভয় পাচ্ছেন তো? মদ্যপান করেছি বটে, কিন্তু মাতাল হয়েছে কি? আজ মাতাল হব না। পরমহংসদেব আমাকে মদ ছাড়তে তো কখনো বলেননি। তিনি জানেন আমার বীর ভাব, তিনি আমার বকলমা নিয়েছেন। একটু থেমে গিরিশচন্দ্র আবার বললেন, আমি জানি পরমহংসদেব আমার ভার নিয়েছেন, তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন। আমি দুনিয়ার কাউকে ভয় করি না, গ্রাহ্য করি না, আমি যমকেও ভয় করি না। মাস্টারমশাই চুপ করে গেলেন। মদ্যপায়ীদের নেশার একটি স্তরে আপন মনে কথা বলার প্রবৃত্তি হয়। গিরিশচন্দ্র বলতে লাগলেন, একদিন রাত্রিরে দক্ষিণেশ্বরে গেছিলাম। উনি নিজের হাতে আমাকে পায়েস খাইয়ে দিলেন। আমি বাগবাজারের মস্তান, কত বাঘা বাঘা লোক চড়িয়ে খেয়েছি, নেশা ভাঙ কিছু বাকি রাখিনি। রাতের বেলা আমায় দেখলে অনেকে ভয় পায়, সেই আমাকে কেউ মুখে তুলে কিছু খাইয়ে দেবে? মা যেমন একটা শিশুকে খাইয়ে দেয়, ঠিক সেইভাবে খাইয়ে দিলেন। আমিও শান্ত হয়ে গেলুম। আমার চোখ দিয়ে জল গড়াচ্ছিল। অন্যদিকে কথা ঘোরাবার জন্য মাস্টারমশাই জিজ্ঞেস করলেন, আচ্ছা,
অবতারেরা তো বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে ধরাধামে আসেন। আমাদের গুরু কিসের জন্য? মাস্টারমশাইয়ের কথা শেষ করতে দিলেন না গিরিশচন্দ্র। গিরিশচন্দ্র হুঙ্কার দিয়ে বললেন, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নতুন ধর্ম সংস্থাপন করে গেলেন পরমহংস। যত মত তত পথ। ওগো, সব ধর্মের পথগুলি যে ঈশ্বরের দিকে যায়, সব ধর্মের মতই যে এক, এমন কথা কেউ আগে বলেছে? আজ অবধি কোনো ধর্মের গুরু ঠাকুররা ভাবতে পেরেছে এত বড় একটা সহজ সত্য কথা? সেই যে উনি উপমা দিয়ে বলেন না, হিন্দুরা বলে জল, মুসলমানরা বলে পানি, আর খ্রিস্টানরা বলে ওয়াটার। যে নামেই ডাকো, সকলেই চায় একই জিনিস। মাস্টারমশাই বললেন, আমি যতটুকু পড়াশোনা করেছি তাতে এমন পরমত সহিষ্ণুতার কথা কোথাও দেখিনি। গিরিশচন্দ্র নিজের বুকে টোকা মারতে মারতে বললেন, আর একটা কথা কি জানো মাস্টার? উনি অবতার হয়ে এসেছেন আমার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমার জন্য। এরকম একটা পাপীকে উদ্ধার করে তাকে দিয়ে লোক শিক্ষার কাজে লাগাবেন। আমি কি ছিলাম আর কি হয়েছি, সব পাপ ধুয়ে মুছে গেছে। ডিসেম্বর মাসের রাত, পথঘাট একেবারে নিখাদ নিস্তব্ধ অন্ধকার। তার মধ্যে দিয়ে ঘোড়ার গাড়িটি চলেছে ঝুমঝুম শব্দ করে। মাঝে মাঝে দু চারটে মাতালের হল্লা ছাড়া আর কোনো মানুষের অস্তিত্ব টের পাওয়া যায় না। উদ্যানবাটি ঘুমন্ত, অন্ধকারে ঢাকা। তবে গিরিশচন্দ্রের আশা ব্যর্থ হয়নি। শুধু দোতলার ঘরে এখনো বাতি জ্বলছে। মশারি টাঙিয়ে খাটে শুয়ে আছেন ঠাকুর, এখনো ঘুমননি। খাটের পায়ের কাছে বসে আছে অতি বিশ্বস্ত লাটুরাম। ঘর ভন ভন করছে মশা। লাটুরামকে একেবারে ছেকে ধরেছে, কিন্তু পাছে মশা মারার শব্দে প্রভুর ব্যাঘাত হয়, তাই সে অত মশার কামড় সহ্য করেও বসে আছে স্থির হয়ে। একটা লণ্ঠন জ্বলছে এক কোণে। এত রাতে দুই ভক্তকে দেখে ঠাকুর উঠে বসলেন। বিকেলের দিকের সেই উৎফুল্ল ভাবটা আর নেই। কালব্যাধি তার কণ্ঠ আঁকড়ে ধরেছে আবার। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের নররূপের শেষ লীলাক্ষেত্র কাশীপুর উদ্যানবাটিতে আগমনের কথা। আজকে থাকলো প্রথম পর্ব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।